ভৌতিক ঘটনা অবলম্বনে আজকে আমাদের নিবেদন অশরীরীর কান্না। এদিন ছিল বেশ মেঘলা আকাশ। শীতের দিনে এমন নিম্নচাপ সচরাচর হয় না। সন্ধে নামতে না নামতেই আকাশ ঘন কালো মেঘে ঢেকেছিল, সঙ্গে ঝোড়ো দমকা হাওয়া। বৃষ্টি তখনও শুরু হয়নি। সুদীপ্তর গায়ে বেশ জ্বর। সন্ধে হতেই সে পটলদার হোটেলে এসে বলল, দাদা, আজ আবহাওয়া মোটেই ভালো নয়, আমায় 3টে রুটি আর আলু ভাজা দিন, বাড়িতে নিয়ে গিয়ে খাবো। পটল বলল, একটু অপেক্ষা করতে হবে, এখন আটা মাখা হয়নি, এখনই করে আপনাকে দিচ্ছি। বড় দুর্যোগের দিন, খদ্দেরও আজ বেশি হবে কি না সন্দেহ। সুদীপ্ত হোটেলে বসার বেঞ্চে অপেক্ষা করছিল। তার মধ্যেই টিপ টিপ বৃষ্টি শুরু হলো। অন্ধকার গাঢ় হয়ে আসছে, সঙ্গে দমকা হাওয়া। সুদীপ্ত বলল, পটলদা ছাতা নিয়ে আসেনি, আজ থাক, আমি চলি, আজ রাতে মুড়ি খেয়েই চালিয়ে নেব। পটল বলল, তাহলে আলু ভাজা নিয়ে যান, দাম লাগবে না। পলিথিন প্যাকে আলু ভাজা নিয়ে সুদীপ্ত ছুট লাগালো। বৃষ্টিটা হঠাৎই বাড়ল, সঙ্গে পাল্লা দিয়ে দমকা হাওয়া। নিশুতি রাতের মতো নির্জন রাস্তায় কোনো মানুষ কেন, কুকুরও দেখা নেই। তার বাড়ি না হলেও বাজারের মোড় থেকে 300-400 মিটার দূর। অসুস্থ, দুর্বল, ক্লান্ত শরীর, গায়ে জ্বর, ঠান্ডায় হাত পা অবশ হয়ে আসছিল। বাড়ি গিয়ে পোশাক বদল করে লেপের তলায় ঢুকে যদি রক্ষা পায়। দৌড়াতে দৌড়াতে চাঁদমারির মাঠের কাছে হঠাৎই হোঁচট খেয়ে এমন পড়ল, আর ওঠার সাধ্য হলো না। দুর্বল অসুস্থ শরীরে জলের ঝাপট, দমকা হাওয়া, শীতের নির্জন অন্ধকার সাঁঝ রাতে সুদীপ্ত পড়ে পড়ে কাতরাচ্ছিল কিছুক্ষণ। ক্রমে সে অসাড় অচেতন হয়ে পড়ল। যখন জ্ঞান ফিরে এলো, তার সারা শরীরে কেমন আবদ্ধ ভাব। নাকে অক্সিজেন, হাতে সেলাইন, আলো আঁধার। এক ঘরে কেমন একটা টুংটাং শব্দ হচ্ছে, এমন আগে কখনো শোনেনি। মাথার কাছে টিভির মতো কিছু মেশিন। ক্লান্তিতে আবার ঘোর ঘোর লাগছে, চোখ বুজে আসছে। একজন মহিলা যেন কিছু বলছে, বোঝা যাচ্ছিল না। একজন পুরুষ কণ্ঠে জিজ্ঞেস করলো, আর বিপদ নেই তো? না স্যার, ডাক্তারবাবু আর একদিন আইসিইউতে রাখতে বলেছেন, তারপর নর্মাল বেডে দেওয়া হবে। পুরুষটি বললেন, যাক, ঈশ্বরকে অনেক ধন্যবাদ। মেয়েটির শত চেষ্টা, কাতর কান্না ঈশ্বর শুনেছেন। সুদীপ্তর মাথায় ভালো কাজ করছে না।
আবার এসব হেঁয়ালি শুনে মনে হচ্ছিল এসে কোথায় নতুন জগৎ, নতুন জীবন নয় তো। কিছুক্ষণ সে চুপচাপ দিশাহীন আজব সব চিন্তা করছিল। এক নার্স পোশাক পরিহিতা মেয়ে তার কাছে এসে দাঁড়ালো। সুদীপ্ত আবছা আলোয় দেখতে পারছে নার্স পোশাক পরিহিতা মেয়েটি অনেকক্ষণ নীরবে তার দিকে অপলকে উৎকণ্ঠা মুখে দাঁড়িয়ে থেকে বিদায় নিল। কিছুক্ষণ পর এক ডাক্তার সঙ্গে এক অন্য মহিলা নার্স তার শরীরে অনেক পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারবাবু বললেন, ওর বাড়ির লোকজন এসেছিলেন? নার্স বলল, হ্যাঁ স্যার, ভদ্রমহিলা তো যেতেই চায় না, টাইম ওভারের পরও থাকতে চায়। কি বলে জানেন, উনি তো সরকারি হাসপাতালের নার্স, জীবনের আর যখন ঝুঁকি নেই ও বাড়িতে নিয়ে গিয়ে সেবা করবেন, দরকারে ছুটিও নেবেন। পরদিন বিকালে সুদীপ্ত বেশ সুস্থ বোধ করছিল, মানুষ চিনতে পারছিল। তার যে অ্যাটেন্ডেন্ট বয়টি ছিল তার কাছে সে জানালো এক ভদ্রলোক ও তার এক আত্মীয়া 6 দিন আগে তাকে বর্ধমানের এই সেরা প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করে। সে নাকি এই ঝড় জলের রাতে প্রায় মৃত অচেতন অবস্থায় পুলিশ লাইনের কাছে চাঁদমারির রাস্তায় পড়েছিল। তার আত্মীয়া নির্জন অন্ধকারে সাহায্যের জন্য ব্যাকুল আবেদন করে। এক ভদ্রলোকের গাড়ি আটকে তাকে নার্সিংহোমে ওই গাড়ি করে এনে ভর্তি করেন। তার ওই আত্মীয়া বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের নার্স হলেও তাদের এই প্রাইভেট নার্সিংহোমে ভরসা বিশ্বাস বেশি। সুদীপ্তর মাথায় কিছুই আসছে না, মনে হচ্ছিল পাগল হয়ে যাবে। কে এই মহিলা? কেন তার জন্য এত ত্যাগ, এত দরদ? সত্যিই কি সে তার পূর্ব পরিচিতা? কিন্তু প্রেম সে জীবনে করেনি, আর তার পরিচিত আত্মীয়া বর্ধমানে পুলিশ লাইন ইসলামাবাদ এলাকায় থাকে এমন তার জানা নেই। আবার নার্স আত্মীয়া, আর এত নির্জন ঝড় বৃষ্টির রাতে এমন ইঁদো রাস্তায় ওই মহিলা এলোই বা কেন? তাকে জলে ভেজা অচেতন পড়ে থাকা অবস্থাতে চিনতে পারল কেমন করে? হাজার প্রশ্নের কোনো সদুত্তর পেল না। তবে এই নতুন জীবন ফিরে পাওয়ার জন্য ওই মহিলা যে সাক্ষাৎ দেবতার দূত, এ বিষয়ে তার বিন্দুমাত্র সন্দেহ নেই। যে ভদ্রলোক তাকে গাড়িতে এই নার্সিংহোমে এনেছিলেন তিনি এই এলাকার এক ধনী ব্যবসায়ী। এদিন বিকালে ভিজি টাওয়ারে সস্ত্রীক সুদীপ্তকে দেখতে এলে পরিচয় দিয়ে বললেন, ভায়া, তোমার ওই আত্মীয়া বা যাই হোক সেদিন এত নার্ভাস ছিল, শুধু কেঁদে ভাসাচ্ছিল, হাত পা টলমল করছিল। ঝড় বৃষ্টিতে কাক ভেজা, ছাতাটা তো তোমারই উপর ঢেকে রেখেছিল। এই দুর্যোগ রাতে গাড়িতে বাড়ি ফিরছিলাম, ঘন অন্ধকার, জনশূন্য রাস্তার মাঝে দাঁড়িয়ে শীতের রাতে আলু থালু ভিজে সপসপে পোশাকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামালো। ধাক্কা লাগার বা চাপা পড়ার কোনো ভয় নেই, এতটাই
সে মরিয়া বেপরোয়া ছিল। আমি আর আমার ড্রাইভার যখন তোমার অচেতন শরীরটা গাড়ির পেছনের সিটে তুলে ওকে ধরে বসতে বললাম, ও কাঁদতে লাগলো। বলল, ওর এই দশা দেখতে দেখতে গেলে মরে যাব কাকু। একটা অটো আসছিল, বলল আপনি ধন্বন্তরী নার্সিংহোমে ওকে নিয়ে আসুন। আমি অটোয় যাচ্ছি। আমাদের সঙ্গে তুমি অচেতন হয়েছিলে, আসতে সাবধানে যেতে দেরি হলো। তার আগেই ওর পরিচয়ে তোমার নাম, পরিচিতি, অ্যাডমিশন বন্ড, পেমেন্ট রেডি। তোমার যাওয়া মাত্র ইমার্জেন্সি ওয়ার্ডে চেক আপ করিয়ে আইসিইউ। আর একটু দেরি হলে জীবন সংশয় হতো, যা ডাক্তারবাবুর বক্তব্য। কখনো এ ঋণ ভুলো না। জীবনে ওকে দুঃখ দিও না। ও ভীষণ ভালো মেয়ে। যতটুকু আলাপ করেছি এত বিনয়ী, দূর থেকেই মাথা হ্যাট করে নমস্কার করে, বড় লজ্জা লাগে। কোন ফাঁকে সুদীপ্তের ভাষায় দেবতার দূত ভদ্রলোকের পাশে এসে হাজির। হাসতে হাসতে বলল, আমার হয়ে সুপারিশ করছেন বুঝি? কিন্তু কাকু, ভালোবাসা তো একমুখী। ও আমাকে তাই ভালোবাসুক না বাসুক, আমি বাসব, বুক দিয়ে আগলে রাখব। সুদীপ্তর চোখে জল। তার স্বপ্নের দেবদূতের নাম জানে না, জানার দরকারও নেই। কৃতজ্ঞতা আর অকৃত্রিম অনুরাগে তার দিকে অপলক চেয়েছিল। বুদ্ধিমতী মেয়েটি বলল, কাকু, ওর কষ্ট হতে পারে, এসব আলোচনা থাক। হেসে বলল, চন্দ্রমল্লিকা একটা ফুলের নাম। এত বড় নামে আমায় না ডেকে ও বলতো ফুল। এত চালাক আর ধূর্ত, তাই ওকে আমি সবার চেয়ে একটু বেশি ভালো চিনি। কি খোকা, ঠিক তো? সুদীপ্তর মাথায় কাজ করছে না। এ কি বলে এসব? আমার নাম জানলো কি করে? আর খোকা, এ তো মা ছাড়া কেউ বলতো না। যাই হোক, ঘাড় নেড়ে সম্মতি জানালো। ভদ্রলোক বললেন, ওকে আজ সাধারণ কেবিনে দিয়েছে, মানে সুস্থর দিকে। এ আমার গিন্নি। চন্দ্রমল্লিকা দূর থেকেই নত মস্তকে প্রণাম জানালো। বলল, আপনাদের ঋণ ভুলব না। কাকিমা বললেন, তোমার মতো সোনার মেয়ের সাথে আজীবন সম্পর্ক থাকবে। কিন্তু বাছা, তোমার কাকু সমীহ করছেন। আমরা 7 দিন হরিদ্বার বেড়াতে যাচ্ছি। আগে থেকেই টিকিট, হোটেল সব বুক আছে। সুদীপ্ত তো ভালোর দিকে। আমরা কাল রওনা দিলে তোমার খুব সমস্যা হবে? চন্দ্রমল্লিকা বললেন, আমি পেশাদার নার্স, আর আমার এই মুহূর্তে কোনো পিছুটান নেই। দরকারে 2 দিন ছুটি নেব। আমি ওকে কালই রিলিজের জন্য বলেছি। আমার বাড়ি ফাঁকা, দরকারে একজন আয়া রেখে দেব। আপনাদের কোনো চিন্তার কারণ নেই। ঘুরে আসুন, পরে আপনার বাড়ি যাব। কাকিমা যখন বলেছ, একটা আবদার, কিছু টাকা রাখো। নার্সিংহোমের অনেক খরচা। ক্ষমা করবেন কাকিমা, ওর চিকিৎসার খরচা আমি নিতে পারবো না। বড় নিজেকে ছোট মনে হবে। তবে যে সাহায্য কাকু সেদিন করেছিলেন, কোনো টাকায় সে ঋণ শোধ হবে না। সুদীপ্তর সব স্বপ্ন মনে হচ্ছিল। এমনটাই কি স্বর্গসুখ? এটা তার ভাগ্যে সহ্য হবে তো? একা পেয়ে চন্দ্রমল্লিকা মিষ্টি হেসে সুদীপ্তকে জিজ্ঞেস করল, কি হে মশাই, আমাকে কেমন লাগছে? চন্দ্রমল্লিকা অতি সাধারণ দেখতে, মাঝারি গঠন, মাঝারি উচ্চতা, মাঝারি রং। মুখ চোখ অতি সাধারণ, কিন্তু সমগ্র মুখ জুড়ে এক মায়া মিষ্টতা মাখা। যেন সে কখনো রাখতে পারে না, আঘাত করতে পারে না, আর ওর ওপর রাগ করাও যায় না। আঘাত তো দূরের কথা, অন্তত সুদীপ্তর
তাই মনে হলো। অপার বিস্ময়ে অপলক দৃষ্টিতে সে চেয়েছিল কতক্ষণ কে জানে। চন্দ্রমল্লিকা খুব সহজভাবে বলল, আমার উপর বিশ্বাস আছে তো? সুদীপ্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কে আমি তা জানি না, তবে তুমি যে দেবতার দূত এটা আমি নিশ্চিত। তোমার উপমা শুধু তুমি অনন্যা। পরদিন নার্সিংহোম থেকে রিলিজ করিয়ে সব পেমেন্ট মিটিয়ে চন্দ্রমল্লিকার মুখ গম্ভীর। সুদীপ্তকে বলল, আমাকে সুপার জরুরি তলব করেছেন। 1 মাস নাইট ডিউটি থেকে তোমার জন্য ছাড় চেয়ে আবেদন করেছি। না গেলে সমস্যা, মানুষ ভালো কিন্তু মেজাজি, না গেলে আবেদন বাতিল করে দেবেন। সুদীপ্ত বলল, তাহলে আমি নার্সিংহোমের নিচে ওয়েটিং রুমে তোমার অপেক্ষা করব। চন্দ্রমল্লিকা রেগে বলল, পাগল হয়েছ? আমি না যাই আমার বাড়ি, তুমি যাবে এখনই। কিন্তু আমি চিনি না চাবি তালা। সে ব্যবস্থা আমি করছি। রাত ডিউটির সময় যে অটো চালক আমায় নিয়ে যায় খুব বিশ্বাসী, ওকে ডেকেছি, ওই নিয়ে যেত, ওই তোমাকে নিয়ে যাবে। আমি স্যারের সাথে দেখা করে মা সর্বমঙ্গলার পুজো দিয়ে প্রসাদ নিয়ে যাব। একটু পরেই এক অটো এলো। চন্দ্রমল্লিকা চালককে সব বুঝিয়ে তালা চাবি দিয়ে তার সাথে সুদীপ্তকে পাঠালো। খুব সাবধান, অসুস্থ মানুষ যাচ্ছে বলে বারংবার সতর্ক করল। চন্দ্রমল্লিকার বাড়ি শহরের এক প্রান্তে। নতুন ছোট বাড়ি, কিছু সম্পন্ন হয়েছে, কিছু অসম্পূর্ণ, তৈরির পথে। চন্দ্রমল্লিকার বাড়ির পূর্বে সরু 8 ফুটের রাস্তা। সামনের বাড়িগুলো বসতি কম, নতুন তৈরি হচ্ছে। অটো চালক সুদীপ্তকে ঘর অবধি এসে দরজার চাবি খুলে পৌঁছে দিল। বেলা প্রায় 2টো, নির্জন দুপুর, পাশাপাশি লোকজনের দেখা নেই। অটোর চালক বলল, বাবু মেন গেটে চাবি দিয়ে যাচ্ছি, দিদিমণি এসে খুলবেন, ভিতরে দরজা লাগিয়ে রেস্ট নিন। সুদীপ্ত হাসপাতালের পোশাক ছেড়ে বাথরুমে গেল। সুগন্ধি সাবান শ্যাম্পু মেখে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পাজামা পাঞ্জাবি পরে খাটে একটু বিশ্রাম নিচ্ছিল। কিন্তু একটা উৎকণ্ঠা ছিলই, যার বাড়ি তার অপেক্ষায়। একটু বেলায় চন্দ্রমল্লিকা এলো। উদ্বিগ্ন স্বরে বলল, তোমার কোনো অসুবিধা হয়নি তো? সুদীপ্ত বলল, না ঠিক আছি, ওষুধ ট্যাবলেট সব তোমার খাটে রাখছি, দেখে নাও প্লিজ। সব টাইম টেবিল করে দিয়েছি। আমি টপ করে বাইরের ড্রেস পাল্টে আসি। পাশের ঘরে বাথরুমে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শাড়ি ব্লাউজ পরে বের হলো। হাসতে হাসতে বলল, তোমাকে তো রাজপুত্র মনে হচ্ছে, এই বুড়িকে পছন্দ হবে তো? কি যে বলো, তোমায় ভীষণ ভালো লাগছে। আগে এই ড্রেসে দেখিনি তো, সত্যি তুমি অনন্যা। চন্দ্রমল্লিকা হাসল, বলল, অনেক ধন্যবাদ। তা তুমি খেয়েছো? মালকিন ছাড়া কিছু খাই কি করে? চন্দ্রমল্লিকা রাগত স্বরে বলল, কে মালকিন? এ বাড়ি তোমারও। এত পরপর ভাবলে হয়? অসুস্থ শরীর, সময় মতো খাবে তো। কিছুক্ষণ পর চন্দ্রমল্লিকা কাটা ফল মিষ্টি একটি পাত্রে তার খাটে রেখে এখনই যেন খেয়ে নেয় নির্দেশ দিল। এমন নির্দেশ কার না পছন্দ। একটু পর 2 কাপ কফি ও বিস্কুট একটি ট্রেতে এনে টেবিলে রাখল, তার ও চন্দ্রমল্লিকার।
কফি খেতে খেতে চন্দ্রমল্লিকা বলল, ডাক্তারবাবু বললেন নিয়মিত ওষুধ, ট্যাবলেট আর পুষ্টিকর খাবার খেতে হবে, সঙ্গে হালকা যোগ। এর বেশি আর কিছু করা 1 মাস কঠোরভাবে নিষেধ। বলে মুখ টিপে খুব হাসতে লাগলো। রসিকতা ভরা চোখে কিছু যেন ইঙ্গিত করল। সুদীপ্তর মুখ লজ্জায় লাল। কিছুটা ক্ষোভের সুরে বললেন, তুমি কি ভাবো আমি অসভ্য, বর্বর, কামুক? চন্দ্রমল্লিকা এবার আরও হাসতে লাগলো, যেন হেসে দম বন্ধ হওয়ার উপক্রম। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সুদীপ্ত কোনো উত্তর দেয় না, মুখ নামিয়ে গুম হয়ে বসে আছে। কি হলো, কফি খাও? কে তোমায় বদনাম দিল? আরে তোমার বিশ্বাস করি বলেই তো এক ঘরে তোমায় এনেছি। তুমি কোনোদিন আমার সম্মতি ছাড়া দুষ্টুমি দূরে থাক, গায়ে হাতও দেবে কি? বলে চন্দ্রমল্লিকা তাকে সান্ত্বনা দিল। অভিমানী সুদীপ্ত বলে, জীবন থাকতে তোমার বিশ্বাসে আঘাত করব না। চন্দ্রমল্লিকা বলল, এই জন্যেই তো তোমায় এত ভালোবাসি, খাঁটি সোনা। সুদীপ্তর রাগ ভাঙল, কফি খেলো। চন্দ্রমল্লিকা বলল, তুমি একটু রেস্ট নাও, আমি রাতের খাবার বানিয়ে নিই। রাতে 2 ঘরে 2 জন শয়ন করলেও চন্দ্রমল্লিকা বলল, তুমি অসুস্থ, কোনো সমস্যা হলেই আমায় হালকা ডাকবে। আমার ঘুম খুব পাতলা, অল্প শব্দে জেগে যাব। মাঝে দরজা ভেজিয়ে চন্দ্রমল্লিকা ওর ঘরে গেল। সুদীপ্ত ভাবল, তুমি সারাদিন পরিশ্রম করে রাতে একটু বিশ্রাম নেবে, আর আমি এত স্বার্থপর অধম তোমার ঘুম নষ্ট করব? মরে গেলেও ডাকবো না। পরদিন চন্দ্রমল্লিকা অফিস যায়নি। এক সময়ে সুদীপ্তর আগের বাড়ির ঠিকানা ও মালিকের নাম জানালো কেন সুদীপ্ত জানে না। দুপুরে সুদীপ্তর একটু ঘুম ধরেছিল। তার ফাঁকেই ওর পূর্বের কুঁড়ে ঘরে চন্দ্রমল্লিকা গেছিল। সুদীপ্ত ঘুম থেকে উঠলে বলল, তোমার সব সম্পদ আজ এনে দিয়েছি। সুদীপ্ত জিজ্ঞেস করল, কি কি সম্পদ? আরে তোমার সার্টিফিকেটগুলো, আর বাক্সে ছিল 471 টাকা। বাড়ি ভাড়া মিটিয়ে তোমার ধার শোধ করে দিয়েছি। সুদীপ্ত বলল, আরে কিছু বই ম্যাগাজিন ছিল, সব এনেছি মশাই, পারলে মিলিয়ে নাও। গরমিল হলে আমার নামে না হয় একটা সিবিআইয়ে নালিশ ঠুকবে। বলেই মুখ টিপে খুব হাসতে শুরু করলো। হাসি আর থামে না। সুদীপ্তের চোখে জল। মুখ টিপে আপ্রাণ যেন কান্না আটকানোর চেষ্টা করছে। চন্দ্রমল্লিকার চোখে পড়তে হাসি থামল। বিচলিত হয়ে বলল, তুমি কাঁদছ? সুদীপ্ত ঘাড় নেড়ে না বোঝাতে চাইলেও তার গলা দুঃখে যেন ধরে গেছে, কথা বের হচ্ছে না। চন্দ্রমল্লিকা অপরাধীর মতো বলল, তোমায় যদি আঘাত দিই ক্ষমা চাইছি। সুদীপ্ত ধরা গলায় বলল, তুমি আঘাত করবে কেন? তুমি দেখে এলে কি ঘরে করুণভাবে চরম দরিদ্রে থাকতাম। মনে পড়ে গেল, তাই মনটা কেমন করছে। আমি খুব গরিব। চন্দ্রমল্লিকা বলল, ও কথা যেন তোমার মুখে আর না শুনি। আমি আর কি ফাজলামি একটু ভালোবাসি, তার মানে তুমি আমাকে দূরে সরাতে পারো না? এ বাড়ি তোমারও। ঠিক আছে, আমি আর কি করব না, হাসব না। সুদীপ্ত বলল, আমি ক্ষমা চাইছি, তোমাকে আঘাত করিনি। মেনে নিচ্ছি আজ আমি গরিব নয়। এক সময় ছিলাম, খেতে পাবো কি না চিন্তা হতো। চন্দ্রমল্লিকার চোখে জল।
বলে পাস্ট ইজ পাস্ট। এসব মনে ভেবে মন খারাপ করে কি লাভ বলো? সুদীপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি আমার ভবিষ্যৎ, বর্তমান সব। আমি তোমার জন্য সব করতে রাজি। চন্দ্রমল্লিকা আবার মুখ টিপে খুব হাসছে। এবার সুদীপ্তও হাসছে। সে চন্দ্রমল্লিকার হাসি খুশি স্বভাব বুঝেছে। এভাবেই এদিন কাটলেও পরের দিন এক সমস্যা হলো। চন্দ্রমল্লিকার পরের দিন ডিউটি ছিল। এক আয়া ডেকেছিল সুদীপ্তর দেখভালের জন্য। বেশ চলছিল। সুদীপ্ত আয়ার ব্যবহার, যত্ন ভালো লেগেছিল। কিন্তু দুপুরে ভাত ঘুম থেকে সহসা আবছা ঘুম ঘুম চোখে যা দেখল, পিলে চমকে গেল। ভয়ে ঘুমের ভানে রইল যতক্ষণ না চন্দ্রমল্লিকা আসে। আয়া যাওয়ার কিছুক্ষণ পর চন্দ্রমল্লিকা এলো। সুদীপ্ত তখনই কিছু বলল না। ড্রেস বদল করে মুখ গা হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বেশে এদিন চা পাঁপড় নিয়ে এলো। দুজন খেতে খেতে হঠাৎই সুদীপ্ত বলল, এই আয়াকে রেখো না। আমার যত্নের জন্য কোনো আয়ার দরকার নেই। আমি বেশ সুস্থ। তুমি ডিউটি গেলে একাই থাকবো। চন্দ্রমল্লিকা অবাক হয়ে বলল, কি হলো বলবে তো? সুদীপ্ত বলল, না না, সে শুনে লাভ নেই। চন্দ্রমল্লিকা এবার জেদ করে বলল, সমস্যা না বললে ওকে জবাব দেব কিভাবে? সুদীপ্ত বলল, বলবে ওর হাব ভাব আচরণ ভালো নয়। চন্দ্রমল্লিকা উদ্বিগ্ন হয়ে বলল, বলো না, তোমার সাথে কি কোনো খারাপ ব্যবহার করেছে? সুদীপ্ত চুপ থাকে। চন্দ্রমল্লিকা বলে, কি বলো আমার দিব্যি, বলো। সুদীপ্ত ভয়ে কাঁপছে। ভয়ার্ত স্বরে বলল, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে শুনলে ভয় পাবে। চন্দ্রমল্লিকা সান্ত্বনার সুরে বলে, আরে বলোই না, আমি অনেক ভয়ের গল্প জানি, বলোই না। সুদীপ্ত একেবারে ভেঙে পড়েছে। থমথমে মুখে বলে, আমি ভাত ঘুম থেকে জেগে হঠাৎই দেখি ওই আয়া ডাইনিং টেবিলে খাচ্ছে। হাত কেমন লম্বা করে রান্নাঘর থেকে খাবার আনছে। হেঁটে যাবার দরকার হচ্ছে না। আমি ভয়ে তুমি না আসা অবধি ঘুমের ভান করেছিলাম। খুব ভয় করছিল ও কাল এলে মরেই যাব। চন্দ্রমল্লিকা বলল, হয়তো তোমার ভ্রম, শরীর অসুস্থ, ভুল দেখছো। তবে ভয় যখন পেয়েছো, ওকে আর বাড়িতে ঢুকতে দেব না। কাল সকালে এলেই গেট থেকেই বিদায়। সুদীপ্ত ভয়ার্ত কণ্ঠে বলল, তুমি থাকবে না? ও যদি সত্যিই অশরীরী হয়, এ ঘরে চলে আসবে না তো? চন্দ্রমল্লিকা আশ্বাস দেয়, আমি তোমার কথা বলবো না। ও জানবেই না তুমি ওকে সন্দেহ করেছো। ঠিক আছে, কোনো চিন্তা করো না। তবে তোমার চোখের ভুল আমার এখনো মনে হচ্ছে। ভূত বলে কিছু আছে আমি বিশ্বাস করি না। সুদীপ্ত কিছুটা সাহস পেল। নিজের চোখে সম্পূর্ণ বিশ্বাস করতে পারছে না। পরদিন সুদীপ্ত একা ছিল। রান্না করা ছিল, নিজে বেড়ে খেলো। কেমন যেন আজ গা বাজছে। ছমছম করছে গোটা ঘর। কেউ যেন ঘরে আছে। বদ্ধ ঘরের উত্তর দিকের বসত বাড়ির জানালা শীতের সময় বেশ টাইট করে কাগজ দিয়ে চেপে ছিটকিনি লাগানো। সুদীপ্তকে, চন্দ্রমল্লিকাকে জানতে হলে দ্বিতীয় ভাগটি অবশ্যই দেখুন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।